আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারি ফাতিমা। রাজনীতিতে সকল দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি রূপরেখা ঘোষণা করবেন এমন আশাবাদ ব্যক্ত করেন ক্যাথরিন ওয়েস্ট। এর আগে দুদিনের সফরে শনিবার ঢাকায় আসেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারত প্রশান্ত মহাসাগর আঞ্চলিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। গেল ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর। We expect Professor Yunus to lay out his vision for how that will unfold, and the UK will seek to support the people of Bangladesh as they move forward in the next phase. We want to build the strong partnerships and build on that important building block of the strong ties, and also with moving towards that democratic future. শাসন ব্যবস্থা শক্তিশালীকরণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব বলে জানিয়েছেন বিশিষ্টজনরা। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশন 2024-এর দ্বিতীয় দিনের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তারা আরও বলেন, কয়েকটি দেশ তাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যা এখন অন্যান্য দেশের জন্য উদাহরণ হতে পারে। 5 আগস্ট সরকার পতনের পর ভেঙে পড়ে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। সে সময় সড়কে শৃঙ্খলা ফেরাতে দিন রাত কাজ শুরু করেন শিক্ষার্থীরা। টানা 6 দিন শিক্ষার্থীরা সড়কে এককভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করেন। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কে ট্রাফিক পুলিশ ফিরলেও শৃঙ্খলা ফেরাতে বেগ পেতে হয়। 21 অক্টোবর থেকে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় ট্রাফিক পক্ষের। সেখানে শিক্ষার্থীদের যুক্ত হওয়ার কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পরে ট্রাফিক পুলিশের সঙ্গে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছেন শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে 2 শিফটে ট্রাফিক পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমরা এখানে সকাল 8টা থেকে ডিউটি করতেছি, আর ট্রাফিকদের আমরা সাহায্য করতেছি। আমাদের কথা না শুনলে ট্রাফিক ওনাদের বোঝাচ্ছে, আমাদের সহায়তা ওনারাই করতেছে, ওনাদের পাশাপাশি আমরা আছি। দুপুর 12টা পর্যন্ত সকালে শিফটে একটা ডিউটি হয় আমাদের, আর বিকালের শিফটে 4টা থেকে রাত 8টা পর্যন্ত আরেক শিফটে আরেকজনেরা আছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটর রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সাকিব, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন কিনা, এই বিষয়ে সার্বিক পরিস্থিতি জানাবেন। ফাতিমা, আসলে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত এক শিফটে শিক্ষার্থীরা ট্রাফিককে সহযোগী হিসেবে রাস্তায় কাজ করছেন। এখন যেহেতু 12টা পার হয়ে গিয়েছে, তাদের এক শিফটের ডিউটি প্রায় শেষ বললেই চলে, এবং অন্য শিফট সেটি শুরু হবে বেলা 4টায়, সেটি 4টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। এবং মূলত তারা কিন্তু মূল রাস্তার পাশের যে সংযোগ সড়কগুলো রয়েছে সেখানে মূলত তারা কাজ করছেন। সেই রাস্তাগুলোতে রিকশার চলাচল, উল্টো পথে গাড়ি আসছে কিনা, বাস ঠিকমতো সেই সড়কগুলোতে দাঁড়াচ্ছে কিনা, সেই বিষয়ে তারা মূলত কাজ করছেন এবং সাধারণ মানুষকে সচেতন করছেন ট্রাফিক আইন মানাতে, যেন প্রতিটি মানুষ তাদের যে ট্রাফিক আইনগুলো আছে সেগুলো মেনে চলে, সেই সহযোগী হিসেবেই তারা কাজ করছেন। এবং ঢাকা শহরে কিন্তু 300 শিক্ষার্থী এখন পর্যন্ত ট্রাফিক বিভাগ থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। ট্রেনিং শেষে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টগুলোতে তারা কাজ করছেন, এবং আরও 300 শিক্ষার্থী তাদের প্রস্তুত রয়েছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং দেওয়ার পরে সেই 300 শিক্ষার্থীও সড়কে ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করবেন এমনটি জানিয়েছেন। সাধারণ মানুষ এটিকে সাধুবাদ জানিয়েছেন। তবে যারা কাজ করছেন তাদের কিছুটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে, কারণ তারা বলছেন যে অশিক্ষিত মানুষ যারা সড়কে চলাচল করেন তারা ট্রাফিক আইনটুকু মেনে চলেন বা মানার চেষ্টা করেন, শিক্ষিত মানুষ সেই ক্ষেত্রে অনেকটাই কম ট্রাফিক আইন মেনে চলেন, না মানার প্রবণতাটা বেশি, এটি তারা লক্ষ্য করছেন। তবে সব মিলিয়ে বলা চলে যে সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে পুলিশের সঙ্গে তারা কাজ করছেন এবং তারা আশা করছেন দ্রুতই সড়কে শৃঙ্খলা ফিরে আসবে, প্রতিটি মানুষ এই আইনগুলো মেনে চলাচল করবে। তো এই ছিল আমার কাছে বাংলা মোটর থেকে
সর্বশেষ ফাতিমা। ধন্যবাদ। আলু পেঁয়াজের পর এবার দাম বৃদ্ধির দৌড়ে গেছে ভোজ্য তেলের দাম। খোলা সয়াবিন ও পাম তেলের দাম 1 মাসের ব্যবধানে লিটারে বেড়েছে 20 থেকে 30 টাকার মতো। সয়াবিন তেলের লিটার এখন 172 টাকা, পাম অয়েল 162। এই দর বৃদ্ধিতে ভোজ্য তেলের বাজারে তৈরি হয়েছে এক অস্বাভাবিক চিত্র, যেখানে বোতলজাত তেলের চেয়ে খোলা সয়াবিন তেলের দাম বেশি। এদিকে তেলের পাশাপাশি প্রতিটি চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 6 টাকা। এ নিয়ে ভোক্তাদের মাঝে এক অস্থিরতা বিরাজ করছে। এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্ক মুক্তভাবে চাল আমদানি শুরু হয়েছে। হিলি কাস্টমসের তথ্য মতে শনিবার 37টি ভারতীয় ট্রাকে 1260 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এরপরও খুচরা বাজারে কমছে না চালের দাম। কেজি প্রতি দেশি চাল 2 থেকে 6 টাকা বেড়ে 28 জাতের চাল 58 টাকায়, সম্পা কাটারি 68 টাকায়, স্বর্ণ 48 এবং জিরা শাইল 66 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত রত্না আতপ 53 থেকে 54 টাকা এবং সম্পা কাটারি 71 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম না কমে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। চাল আমদানির পর বাজার দরে কেমন প্রভাব পড়েছে আপনি জানাবেন। জি ফাতিমা, আপনি যেমনটি বলছিলেন, আসলে চাল আমদানি অব্যাহত থাকলেও কিন্তু খুচরা বাজারে এই চালের কোনো দামে কোনো প্রভাব পড়েনি। আপনাকে জানিয়ে রাখি যে গত 2 সপ্তাহ থেকে যেরকম 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়ে চালগুলোর বিক্রি হচ্ছিল, সেই একই দামে বিক্রি হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে এই চালগুলো কিন্তু ভারত থেকে আমদানি অব্যাহত রয়েছে। গতকালকেও দেখেছি আমরা 37 থেকে 1260 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আজকেও কিন্তু আমি দেখেছি ইতিমধ্যে 5 থেকে 6টি ট্রাক কিন্তু চাল আমদানি হয়েছে। আমদানিকারকরা বলছে যে আসলে ভারতের অভ্যন্তরে তাদেরকে এই চালগুলো বেশি দামে কিনতে হচ্ছে। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে 410 থেকে 470 মার্কিন ডলারে কিন্তু এই চালগুলো আমদানি হচ্ছে, আর যার ফলে কিন্তু তাদেরকে বেশি দামে বন্দরে বিক্রি করতে হচ্ছে, এমনটি কিন্তু তাদের একটি অভিযোগ রয়েছে। তবে আমি খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে আসলে সম্পা কাটারি যে চালটি সেটি কিন্তু হিলি স্থল বন্দরের যে খুচরা বাজার রয়েছে সেখানে কিন্তু বিক্রি হচ্ছে 68 টাকা কেজি দর, এবং সেই চালটি কিন্তু বন্দরের পাইকারি মুকামে কিন্তু বিক্রি হচ্ছে 71 টাকা কেজি দরে। আসলে এই যে দামের মানে পার্থক্যটা, এটি কিন্তু একটি হতাশাজনক বিষয়। আসলে এই ভরা মৌসুমে যে সরকার চালের বাজার নিয়ন্ত্রণ করার জন্য যে চাল আমদানি করছে, এটা কিন্তু কোনো মানে সফল পাচ্ছে না সাধারণ ভোক্তারা। সাধারণ ভোক্তাদের অভিযোগ যে আসলে নিয়মিত বাজার মনিটরিং, সেই সঙ্গে যে বন্দরে যে বিভিন্ন পাইকারি মোকামগুলো রয়েছে সেখানে কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা করা একান্ত জরুরি বলে মনে করছে এখানকার সাধারণ জনগণ। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনাকে ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশ মিলে 102 জন আমদানিকারক 5 লক্ষ প্রায় 87,000 মেট্রিক টন চাল আমদানি অনুমতি পেয়েছে। তবে এখন পর্যন্ত প্রায় হিলি স্থল বন্দর দিয়ে 60,000 মেট্রিক টন চাল আমদানি কিন্তু আইপি পারমিট অর্থাৎ ইনপুট পারমিট পেয়েছে কয়েকজন ব্যবসায়ী। তো ফাতিমা, এখন পর্যন্ত বলা চলে যে চালের বাজার নিয়ে অনেকটাই কিন্তু অস্থিরতা বিরাজ করছে। তবে হয়তোবা খুব দ্রুতই চালের দাম কমে যাবে, এমনটি কিন্তু আশ্বাস দিচ্ছে এখানকার স্থল বন্দরে আমদানিকারকরা। তো এই ছিল আমার কাছে দিনাজপুরে হিলি স্থল বন্দর থেকে চালের আমদানি এবং বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ফাতিমা, ধন্যবাদ। দেশের চাল সিন্ডিকেটে অভিযুক্ত আলোচিত আব্দুর রশিদকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুর রশিদ বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক। কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ওসি জানান, আদালতের পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের করা প্রতারণা মামলায় আদালত আব্দুর রশিদকে পরপর 2 বার গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রশিদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঋণ খেলাপি সহ সারা দেশে 68টি মামলা রয়েছে। এ কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে ছিলেন। শেখ হাসিনা সরকারের আমলে সিন্ডিকেট করে চালের দাম বাড়ানোর অভিযোগ রয়েছে রশিদের বিরুদ্ধে। ডেঙ্গুর প্রকোপ কিছুতেই থামছে না। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 8 জন মারা গেছে। নিয়ে চলতি বছর ডেঙ্গুতে 407 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 994 জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এতে হাসপাতালে ভর্তির সংখ্যা 78,595 জন। গেল সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় মৃতদের 7 জন ঢাকা ও 1 জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।
আক্রান্তদের মধ্যে ঢাকায় 622 জন, চট্টগ্রাম বিভাগে 65, বরিশাল বিভাগে 119, খুলনায় 74, ময়মনসিংহে 46, রাজশাহী 61, রংপুর বিভাগে 6 জন এবং সিলেট বিভাগে 1 জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা আমাদের জানাবেন। জি ফাতিমা, আপনাকে ধন্যবাদ। আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণে বরিশালে আসলে আমরা কোনো পদক্ষেপ দেখছি না, আর দিনে দিনে কিন্তু ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে। আপনাকে গত 24 ঘন্টার তথ্যটি জানিয়ে রাখি, বরিশালে গত 24 ঘন্টায় 119 জন ডেঙ্গু আক্রান্ত হয় শুধুমাত্র সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে। আর এখন পর্যন্ত চলতি মৌসুমে 47 জনের মতো কিন্তু এই মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে। আর এখন পর্যন্ত যে ডেঙ্গু আক্রান্ত যারা হচ্ছে সেই তথ্য মতে প্রায় 67,089 জন কিন্তু বরিশালে শুধু তাদের রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে। তো এছাড়াও কিন্তু বাড়তি কিছু লোকজন রয়েছে যারা আপনি জানবেন যে আপনাকে জানিয়ে রাখি যে বরিশাল সদরের বাইরে যারা রয়েছে অনেকেই কিন্তু ডেঙ্গু পরীক্ষা করতে আসছে না, এমন কিছু কিন্তু তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা বারবারই বলে যাচ্ছেন যে যারা মাত্র সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষা করছে শুধু তাদের তালিকাই হচ্ছে। আর অপরদিকে সিটি কর্পোরেশনের বিষয় একটু আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানবেন যে প্রশাসকের মাধ্যমে সিটি কর্পোরেশন চলছে, সুতরাং আসলে যে পরিমাণে মশক নিধনের কার্যক্রম করা উচিত ছিল সেই পরিমাণে কিন্তু নেই। তবে আমরা গত দুদিন যাবত দেখছি যে শহরের মূল প্রাণকেন্দ্র অর্থাৎ সদর রোড কেন্দ্রিক কিছু ফগার মেশিন এবং হ্যান্ড স্প্রে দেওয়া হচ্ছে, বাকি কোথাও কিন্তু তেমন করে দেওয়া হচ্ছে না। আর হাসপাতালের যে অবস্থাটি একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল এবং বরিশাল সদর জেনারেল হাসপাতাল, এখানে কিন্তু ডেঙ্গু রোগীরা খুব সুন্দরভাবে চিকিৎসা নিচ্ছে। তবে এখানে যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে কোনো রোগীরাই কিন্তু এখানে মশারি টানাচ্ছে না এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিছু উদাসীনতা রয়েছে মশারি টানানোর ব্যাপারে। তো যে কারণে আসলে এক রোগী থেকে অন্য রোগী সংক্রমণ ছড়াতে পারে এমন ভীত কিন্তু কাজ করছে অন্য রোগীরা। যেহেতু আপনি জানবেন যে ডেঙ্গুর জন্য নির্দিষ্ট কোনো কর্নার নেই, মেডিসিন বিভাগে তাদের রাখা হচ্ছে, সুতরাং এখন হাসপাতাল কর্তৃপক্ষের কিছু সচেতনতা এবং রোগীর সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধে কিছুটা ব্যবস্থা গ্রহণ করতে। ফাতিমা, এই ছিল এখন পর্যন্ত বরিশাল থেকে আমার কাছে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য। ধন্যবাদ। নাব্য সংকটে আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC। চলতি নভেম্বর মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো ফেরি চলাচল বন্ধ। শনিবার সন্ধ্যা থেকে আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে নাব্য সংকটের কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। BIWTCর আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে পলি জমে নদীর গভীরতা কমে যাওয়ায় ফেরি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা এড়াতেই BIWTC ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এতে ভোগান্তিতে পণ্যবাহী ট্রাক চালক, শ্রমিক ও পারাপারের যাত্রীরা। চট্টগ্রামের ইপিজেড এলাকায় আগুনে পুড়ে গেছে আকমল আলী ঘাটের জেলেপল্লী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 4 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। গেল রাত 11:30টার দিকে একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে 20টিরও বেশি বসতঘরের পাশাপাশি দোকান পুড়ে গেছে। এ সময় জেলেদের মাছ ধরার জাল, তেলের দোকান সহ আরো বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। খেলা খবর, ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজ সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ক্যারিবিয়ানের বিপক্ষে 22 নভেম্বর থেকে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পূর্বসূচি অনুযায়ী নিজেদের ঝালিয়ে দিতে একটি 4 দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও চাওয়ায় বিসিবির সম্মতিতে সেটা 2 দিনে নামিয়ে আনা হয়। গত সোমবার ক্যারিবিয়ানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছাড়ে বাংলাদেশ। সফরে 2টি টেস্ট ছাড়াও 3টি করে ওয়ানডে ও টি20 খেলবেন মিরাজ তাসকিনরা। মধ্যাহ্নের সংবাদ পর্যন্ত। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।